আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম সেই সমস্ত ইতিহাসের ছাত্রছাত্রীদের কাছে। মূলত যারা ইতিহাস বিষয়টি বাধ্য হয়েই পড়াশুনো করছে তাদের জন্য। তবে এই প্রসঙ্গে আরেকটি কথা বলে রাখার প্রয়োজনীয়তা রয়েছে। আমাদের শিক্ষার পদ্ধতির ওপর ভিত্তি করে আমরা খুব ছোটবেলা থেকে ইতিহাস বিষয়টি পঠন পাঠন করে আসছি। তা সত্ত্বেও ইতিহাস বিষয়টির প্রতি অনীহা থেকেই মাধ্যমিকের ছাত্রছাত্রীরা মূলত তিনটি ভাগে বিভক্ত হয়ে পড়ে। এক, যারা ভালো পড়াশুনো করে থাকে, অর্থাৎ যারা মাধ্যমিকে ভালো ফল করতে চায় বা ভালো ফল করে, তাদের মধ্য থেকে ছাত্রছাত্রীরা মূলত ইতিহাসের ডাটা ভিত্তিক পড়াশুনো করে এবং তাদের মূল লক্ষ্য হয়ে থাকে ইতিহাসে একটা ভালো নম্বর পেয়ে তার ওভারঅল মার্কসটা যেন একটা ভালো হয় এবং পরবর্তীকালে সে সায়েন্স নিয়েই পড়তে চায়, তাই তার ইতিহাসের প্রতি অনীহা লক্ষ্য করা যায়। আরেক স্তরের স্টুডেন্ট থাকে যারা মিডিওকার স্টুডেন্ট। তাদের মধ্যে দেখা যায় যে তারা একইভাবেই ইতিহাসটাকে কোনো রকমভাবে মুখস্থ বিদ্যার উপর ভিত্তি করেই পড়াশুনো করে এবং তারা ইতিহাসটাকে অনেকে গল্প মনে করে, সেভাবেই তারা পড়াশুনো করে মাধ্যমিকে একটা ফল করে এবং উচ্চ মাধ্যমিকে আর্টস নিয়ে পড়াশুনো করে। সেই আর্টস নিয়ে এমন এমন সাবজেক্টগুলি তারা চুজ করে যেগুলি মূলত বেশি নাম্বার পাওয়া যায় তার উপর ভিত্তি করে। এবার যারা মাধ্যমিকে ভালো পড়াশুনো করেনি বা কোনো কারণে তাদের খারাপ রেজাল্ট হয়েছে, তারা আর্টস নিয়ে পড়াশুনো করছে এবং তাদের বাধ্য হয়ে স্কুল জোর করে তাদের উপর ইতিহাস বিষয়টি চাপিয়ে দিয়েছে। বাধ্য হয়ে পড়াশোনা করতে হবে। তো আমার মূলত ভিডিওটি তাদের জন্যই তৈরি করা, যে কেন তোমরা ইতিহাসটি পড়াশুনো করবে এবং ইতিহাস আসলে কি তোমাদের একটা সঠিক ধারণা আমি দেব আমি এই ভিডিওটির মাধ্যমে ইতিহাস সম্পর্কিত। এবং পরবর্তী ভিডিওগুলিতে তোমাদের একাদশ শ্রেণীর একটি কোর্স আমি চালু করলাম। প্রত্যেক সপ্তাহে একদিন করে ইতিহাসের প্রত্যেকটি অধ্যায় কয়েকটি ভাগে বিভক্ত করে আলাদা আলাদা ভিডিও আমি তোমাদের দেব। অর্থাৎ সহজ কথা বলতে গেলে তোমাদের আমি অনলাইনের মাধ্যমে ইতিহাসটি সারা বছর ধরে আমি তোমাদের পড়াবো 11 এবং 12-এর ছাত্রছাত্রীদের। ক্লাস 10-এর অলরেডি পড়ানো শুরু করে দিয়েছি, 12-এর অবশ্য কিছু শুরু হয়েছে। 11-এর ধরতে পারো তোমরা এটাই তোমাদের ফার্স্ট ক্লাস, তাই তোমাদের একদম গোড়া থেকে আমি শুরু করলাম। তোমাদের বলবো তোমরা মনোযোগ সহকারে ভালো করে ভিডিওটি দেখো, ভালো করে শোনো। এই ভিডিওটির উপর ভিত্তি করবে তোমরা ইতিহাসে পরবর্তীকালে কেমন নাম্বার তুলবে। আমি বলি ইতিহাসে অনায়াসে খুব সহজে 90 পাওয়া যায়। আমার এবছরের ছাত্রছাত্রীরা অধিকাংশই 80+ নাম্বার পেয়েছে এবং হাইয়েস্ট নাম্বার 90 রয়েছে। আমি অবশ্যই তোমাদের বলছি খুব কম পড়িয়েছি, কোনো কিছুই মুখস্থ ওদের আমি করাইনি। আমিও তোমাদের বলবো ইতিহাস মুখস্থ করার বিষয় নয়, তোমাদের মুখস্থ করতে হবে না। কতগুলি ট্রিক ফলো করলে, কতগুলি বিষয় ফলো করলে খুব কম পড়ে ইতিহাসে অনেক বেশি নাম্বার পাওয়া যায়। এটা তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা ইতিহাস নিয়ে পড়লো না, যে বেশি পড়তে হয় বলে, তাদের তোমরা
দেখাতে পারো যে হ্যাঁ ইতিহাসে কম পড়ে নাম্বার পাওয়া যায়, আর তারই ট্রিক রয়েছে আমার কাছে। আমি তোমাদের কোর্স করানোর মধ্য দিয়ে সেই ট্রিকগুলি তোমাদের আমি বলবো। তবে আজকের মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 10-এ তোমরা শুনেছো, ক্লাস 10-এ তোমরা পড়েছো ঐতিহাসিক বিউরির একটি মত। তিনি বলছেন হিস্ট্রি ইজ এ সায়েন্স, নলেজ অ্যান্ড নো মোর। এই যে তার মন্তব্যটি, এই তার উক্তিটি, তাকে নিয়ে আমরা ইতিহাস বিষয়টিকে বিশ্লেষণ করব। ইংরেজি হিস্টোরি কথা শব্দটি গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে উদ্ভূত হয়েছে, যার ব্যুৎপত্তিগত অর্থ হলো অনুসন্ধান অথবা অনুসন্ধানের মাধ্যমে শিক্ষা লাভ, অথবা হিস্ট্রি এন্ড অর্গানাইজ বডি অফ নলেজ, অর্থাৎ সুসম্বন্ধ জ্ঞান। জ্ঞানের অন্যতম শাখা হিসেবে ইতিহাসের উপযোগিতা অতি সুপ্রাচীনকালেই স্বীকৃতি লাভ করেছিল। তখন ইতিহাসের বিষয়বস্তু রোমাঞ্চকর কাহিনী, গল্প, লোকগাথা ইত্যাদির মধ্যে সীমাবদ্ধ ছিল। ইতিহাসের এই আদিরূপের পরিবর্তন নিয়ে অনেক গ্রিক ঐতিহাসিক তাদের বিভিন্ন মত পোষণ করেছেন। তাদের মধ্যে অন্যতম ব্যক্তি হলেন হেরোডোটাস, যিনি ইতিহাসের জনক রূপে স্বীকৃত। পারস্য যুদ্ধের সঠিক কাহিনী বর্ণনা ও বিশ্লেষণ করে তিনি ইতিহাসের বিষয়বস্তুকে আধুনিকতার পথে নিয়ে আসেন। এরপর তারই সমসাময়িক আরেকজন ঐতিহাসিক থুকিডিডিস, যিনি পেলোপনেশীয় যুদ্ধের ইতিহাস রচনা করে ঐতিহাসিক বাস্তবতার মানদণ্ড প্রতিষ্ঠা করেন। তার রচনায় শিক্ষণীয় বিবরণের সম্মেলন ঘটনার বলা হয়েছে। শিক্ষামূলক ইতিহাসের সূত্রপাত তার দ্বারাই সূচিত হয়। এই বৈশিষ্ট্য সমগ্র প্রাচীন যুগে অনুসৃত হচ্ছিল ঐতিহাসিকদের দ্বারা। মধ্যযুগের পরিবর্তন ঘটতে লক্ষ্য করা যায়। কি পরিবর্তন লক্ষ্য করা গেল না, মধ্যযুগে ইতিহাসের উপজীব্য বিষয় হয়ে দাঁড়ায় ধর্ম। তাই দেখা যায় প্রধানত যাজক সম্প্রদায়ই হয়ে ওঠেন ইতিহাসের লেখক। আবার ওই যুগের অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো লেখক রূপে মুসলমান পর্যটকদের, ঐতিহাসিকদের আবির্ভাব, যাদের লেখায় ধর্মের পাশাপাশি ঘটনার সমাবেশ যুক্ত হয়েছে। এখানে চিন্তা ও বিচার বিশ্লেষণ কোনোভাবেই স্থান পায়নি। সপ্তম শতাব্দী থেকে ইতিহাস চর্চার ক্ষেত্রে এটা নতুন পদ্ধতির অনুসৃত হয়। ঐতিহাসিকরা অতীতের নির্ভরযোগ্য ঐতিহাসিক গ্রন্থগুলি অনুসন্ধিৎসার সঙ্গে চর্চা ও পরীক্ষা যেমন করতে শুরু করেন, তেমনি মুদ্রা, স্মৃতিস্তম্ভ, খোদাই করা সামগ্রী সংগ্রহ, বিচার ও বিশ্লেষণ করে ঐতিহাসিক তথ্য চয়ন, সংগঠন এবং সমন্বয় সাধন করে ইতিহাস চর্চা শুরু করেন। এক্ষেত্রে জিন বোডিন ও জিন ম্যালিবন, অনেকে বলেন জিন মেবিলন, অগ্রণী ভূমিকা নেন এবং তাদের রচিত ইতিহাসই বিজ্ঞান ও দর্শনের মাপকাঠিতে বিচার বিশ্লেষণ করার প্রথম প্রচেষ্টা চলে। অষ্টাদশ শতাব্দীতে ভলতেয়ার এবং কতিপয় জার্মান ঐতিহাসিক সামাজিক ও নৈতিক দিকগুলি ইতিহাসের আলোচ্য বিষয় রূপে গুরুত্ব আরোপ করেন। তারা মানুষের সামাজিক জীবনের চিন্তা, অনুভূতি, কর্মকাণ্ডকে অনুসরণ করে ইতিহাসের ক্রমবিকাশ নির্ধারণের সচেষ্ট হলেন। এইভাবে ইতিহাস চর্চা বিজ্ঞান ভিত্তিক হয়ে ওঠে। আমরা এবার আলোচনা করব যে কিভাবে ইতিহাস বিজ্ঞান ভিত্তিক চর্চার সূচনা ও ক্রমবিকাশ ঘটেছিল। ইউরোপে ঊনবিংশ শতাব্দী ছিল বিজ্ঞানের যুগ, এটা আমরা প্রত্যেকেই জানি। প্রতি ক্ষেত্রে বিজ্ঞানের আবির্ভাব ঘটেছিল। তা বিজ্ঞানের শতাব্দী বলা হয় ওই ঊনবিংশ শতাব্দীকে। জ্ঞানের প্রতিটি ক্ষেত্রে যেমন বিজ্ঞানের প্রভাব পড়তে শুরু করে এবং ইতিহাস
এই প্রভাব থেকে দূরে থাকতে পারল না। ইতিহাসকেও ওই বিজ্ঞানের যুগ তার নিজের দিকে টেনে নিল। তাছাড়া ইতিহাস চর্চার ক্ষেত্রে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির সূচনা ইতিপূর্বেই দানা বাঁধতে শুরু করে। ইতিহাসের ক্ষেত্রে প্রকৃতপক্ষে ঐতিহাসিক ও বৈজ্ঞানিক চেতনার সূচনা করেন প্রবাদ প্রতিম ঐতিহাসিক জার্মানির লিওপোল্ড ভন র্যাঙ্কে। বর্ণনা বিশারদ ঐতিহাসিক ও বৈজ্ঞানিক গবেষণা প্রণালীর প্রবর্তক হিসেবে তার মহত্ব অবিসংবাদিত। তার মতে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসারে যে ঘটনা যেমনই ছিল ঠিক তেমন ভাবে তাকে উপস্থাপন করাই হবে ইতিহাসের কাজ। বিজ্ঞান ভিত্তিক ইতিহাস চর্চাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যান ইংল্যান্ডের ঐতিহাসিক এইচ.টি. বাকল। তিনি তার হিস্টোরিয়া অব সিভিলাইজেশন ইন ইংল্যান্ড নামক পুস্তকে ঘোষণা করলেন যে কেবল বিজ্ঞান ভিত্তিক প্রচেষ্টায় তথ্য সংগ্রহই যথেষ্ট নয়। এই তথ্যকে বিশ্লেষণ সুসংঘবদ্ধ করে সাধারণীকরণের দ্বারা ইতিহাসের বিধি নির্ধারণ করা যুক্তিযুক্ত। বাকল এইভাবে ইতিহাসকে বিজ্ঞানধর্মী বিষয়রূপে প্রতিপন্ন করতে প্রয়াসী হন। 19বিংশ শতাব্দীর শেষ দশকে কার্ল লাম্প্রেক্ট র্যাঙ্কের সত্য ঘটনার উপস্থাপনের পাশাপাশি প্রতিটি ঘটনার কারণ অনুসন্ধানের প্রস্তাব দেন। তার মতে কার্যকারণ সম্পর্ক নিয়েই নির্ণয় পদ্ধতিতে উৎপত্তি ঘটিত চেতনার প্রতিষ্ঠা হয়। এই উৎপত্তি ঘটিত চেতনাই প্রকৃত বিজ্ঞানসম্মত ইতিহাসের নামান্তর মাত্র। ইতিহাসকে বিজ্ঞানের স্তরে উন্নীত করার ক্ষেত্রে আরো কয়েকজন প্রখ্যাত ঐতিহাসিকের অবদানের কথা উল্লেখ করা দরকার। তাদের মধ্যে সর্বপ্রথম আমাদের জর্জ বার্থোল্ড নির্ভুল্যের কথা বলতে হয়। তার ঐকান্তিক নিষ্ঠা ও অনুলস সাধনার সূত্রে ইতিহাস জ্ঞান বিজ্ঞানের এক শাখা হয়ে দাঁড়ায় এবং এক নতুন ভাবে ইতিহাসের চর্চা শুরু হয়। ইতিহাস হয়ে ওঠে এক স্বতন্ত্র ও স্বাধীন বিজ্ঞানের মর্যাদায়। তাই প্রসঙ্গতভাবে বলা হয়েছে তিনি আধুনিক ইতিহাসের এক অন্যতম সৃষ্টিকর্তা। তিনি সমালোচক ও পরীক্ষকের দৃষ্টিভঙ্গি নিয়ে রোমান রিপাবলিকের ইতিহাস নতুন করে লেখেন। জার্মান ভাষায় লেখা হয় এই সুবিশাল গ্রন্থটি পরে ইংরেজিতে অনুবাদ করা হয়। এই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিকে অবলম্বন করে ইংল্যান্ডের বিশপ স্টাবস, এস.আর. গার্ডিনার, এফ.ডব্লিউ. মেটল্যান্ড, টি.এফ. টাউট প্রমুখ খ্যাতনামা ঐতিহাসিক বৃন্দ বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে ইতিহাস রচনা করেন। তাই তো দেখা যায় ইংল্যান্ডের ঐতিহাসিক জে.বি. বিউরি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলেছেন, হিস্ট্রি ইজ এ সায়েন্স, নো লেস অ্যান্ড নো মোর। অর্থাৎ ইতিহাস একটি বিজ্ঞান, এর কমও নয় বেশিও নয়। আমরা পূর্বে জেনেছি যে ইতিহাসের অন্যতম ব্যুৎপত্তিগত অর্থ হল সুসংঘবদ্ধ জ্ঞান, অর্থাৎ an organized body of knowledge। তাহলে ইতিহাস সম্পর্কে অধ্যাপক বিউরির মন্তব্য নির্ভুল, কারণ বিজ্ঞান শব্দের দ্বারা আমরা অনুরূপ সুসম্বদ্ধ জ্ঞানকে বুঝতে থাকি, যা কেবল সত্য ও সামগ্রিক বাস্তবতা প্রকাশ করার চেষ্টা করে। এবার আমরা আলোচনা করব মূলত ইতিহাস বিজ্ঞান কিনা তার একটা পূর্ণ বিশ্লেষণ নিয়ে। তো ছাত্রছাত্রী, তোমরা নিশ্চয়ই জানো যে বিজ্ঞান কাকে বলে, বিজ্ঞানের বৈশিষ্ট্য কি। আমাদের ইতিহাস বিজ্ঞান কিনা তার বিশ্লেষণ করতে গেলে প্রথমেই আমাদের আলোচনা করতে হবে যে বিজ্ঞান কি বা বিজ্ঞানের বৈশিষ্ট্য কি।
তার উপর ভিত্তি করেই আমরা বিশ্লেষণ করব ইতিহাস কি একটি বিজ্ঞান। ইতিহাসকে বিজ্ঞান শ্রেণীর অন্তর্ভুক্ত বলে দাবি করার সঙ্গে সঙ্গে বিজ্ঞান ও তার ধর্ম সম্পর্কে আমাদের ধারণা পরিষ্কার হওয়া দরকার, তাই না? বিজ্ঞানী ধর্ম হলো যথার্থতা, নির্ভুলতা, তথ্য নির্ভরতা ও ব্যক্তি নিরপেক্ষতা। উদাহরণস্বরূপ বলা চলে, দুজন বিজ্ঞানী একই বিষয় নিয়ে পরীক্ষা করলে দুজনের পরীক্ষার ফলশ্রুতি সাধারণভাবে একই হয়। অর্থাৎ দুজন বিজ্ঞানীকে যদি আমি আয়রনের দুটো টুকরো দিই, দুজনেই বলবে এটা আয়রন। তারা পরীক্ষা নিরীক্ষা করার পরে জানাবে যে এটি আয়রন। কিন্তু ইতিহাসের ক্ষেত্রে আমরা এই কারণেই ইতিহাসকে পড়তে ভালোবাসি না, একটা জায়গায় দেখছি আরেক সাল, আরেকটা জায়গায় আরেক সাল। আমরা বিশেষ করে তো এনসিয়েন্ট ইন্ডিয়া যদি আমরা পড়ি, তাহলে সেখানে দেখব যে আমরা অবাক হয়ে যাই যখন দুটো বই কি তিনটে বইয়ের পড়াশোনা করবো, তখন আমাদের মধ্যে এই সাল নিয়ে কিন্তু একটা বিস্তর একটা অন্তর্কলহ লক্ষ্য করা যায়। এখানে বিজ্ঞানীদের ব্যক্তিগত চিন্তা প্রবণতা প্রকাশের কোনো সুযোগ থাকে না। অনুরূপভাবে ইতিহাসকে বিজ্ঞান পর্যায়ে উন্নীত হতে হলে ঐতিহাসিককে ব্যক্তিগত হৃদয়াবেগ, রুচি অরুচি প্রভাব থেকে মুক্ত হতে হবে। কিন্তু বাস্তবে আমরা প্রত্যক্ষ করি যে একই তথ্য নিয়ে ভিন্ন ভিন্ন ঐতিহাসিক ভিন্ন সিদ্ধান্তে এসে পৌঁছান, যা বিজ্ঞানীদের ক্ষেত্রে ঘটে না। তবে নতুন তথ্য সংগ্রহ করে পরীক্ষণ ও পর্যবেক্ষণের সাহায্যে বিজ্ঞানীরা নতুন সিদ্ধান্তে পৌঁছান। আবার নতুন তথ্যের আলোকে পুরনো সিদ্ধান্ত বাতিল হয়ে যায়। ঐতিহাসিকও এরূপ কোনো ঘটনার সপক্ষে নতুন তথ্যের আলোকে পূর্ব সিদ্ধান্ত বাতিল করে দেন। যেমন তোমাদের একটি বিষয় উল্লেখ করতে হয়, একাদশ শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ে বহু সময়কাল ধরে ঐতিহাসিকদের মধ্যে ধারণা ছিল যে ভারতবর্ষে কোনো প্রাচীন সভ্যতার বিকাশ ঘটেনি। কিন্তু যখন রাখালদাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু সভ্যতার আবিষ্কার করলেন, এর ফলে বিজ্ঞানীদের মধ্যে নতুন এক ধারণা সৃষ্টি হলো যে ভারতবর্ষের প্রাচীনতম সভ্যতা হলো সিন্ধু সভ্যতা। যখন তারও পূর্বে যখন মেহেরগড় সভ্যতা আবিষ্কার হলো, জাফর সোজারিচ ও রিচার্ড মিডোর নেতৃত্বে, আবার বিজ্ঞানীদের মধ্যে, ঐতিহাসিকদের মধ্যে ধারণার পরিবর্তন লক্ষ্য করা গেল। যে আবার বিজ্ঞানীরা বলতে শুরু করলেন যে ভারতবর্ষের প্রাচীনতম সভ্যতা হলো মেহেরগড় সভ্যতা। তো এভাবেই নতুন নতুন তথ্যের আলোকে নতুন নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয় বা পর্যবেক্ষণ করা হয়, বিশ্লেষণ করা হয়। তবে এদিক থেকে বিচার করলে ইতিহাসকে সমালোচনা ভিত্তিক বিজ্ঞান বলা যেতে পারে। মনে রাখতে হবে ইতিহাস রচনার ক্ষেত্রে তিনটি অপরিহার্য পদ্ধতি: 1. বিষয় বা ঘটনার অনুকূল তথ্যানুসন্ধান। 2. সংগৃহীত তথ্যগুলির মৌলিকত্ব বা সত্য মিথ্যা বিচার। 3. তথ্যের ব্যাখ্যা ও মূল্যায়ন নৈতিকতার ভিত্তিতে গ্রহণ করলে তবেই ইতিহাস বিশেষ শ্রেণীর সমালোচনা ভিত্তিক বিজ্ঞান রূপে গৃহীত হতে পারে। তথাপিও একথা মনে রাখতে হবে যে ইতিহাস ও বিজ্ঞানের মধ্যে কিছু মৌলিক পার্থক্য লক্ষ্য করা যায়। 1. গৃহীত তথ্যের দিক থেকে উভয়ের পার্থক্য চোখে পড়ে। বৈজ্ঞানিক গবেষণার জন্য সংগৃহীত তথ্য সর্বদা দৃষ্টিগ্রাহ্য।
প্রত্যক্ষ পরীক্ষাযোগ্য, অপরদিকে ঐতিহাসিক তথ্যগুলি দৃষ্টিগ্রাহ্য, প্রত্যক্ষ নয়। ঐতিহাসিক তথ্যগুলি লিখিত অথবা অলিখিত হতে পারে। ঐতিহাসিকরা এইসব তথ্যের সত্যতা যাচাই করেন ইতিহাস চর্চার প্রণালী অনুসরণের মাধ্যমে। দ্বিতীয়ত হলো বিজ্ঞানের ক্ষেত্রে সাধারণীকরণ সহজসাধ্য ও সর্বজন স্বীকৃত। ইতিহাসের ক্ষেত্রে এরূপ সাধারণীকরণ সর্বদা সম্ভব নয়। ঐতিহাসিক প্রথমে পৃথক পৃথক ঘটনা আলোচনা করেন এবং এই আলোচনার ভিত্তিতে যেটুকু সাধারণীকরণ সম্ভব হয় তাই করেন। ঐতিহাসিক সেখানে ঘটনার স্বকীয়তা বজায় রেখে তাদের মধ্যে সামঞ্জস্যকরণের চেষ্টা করেন। বৈজ্ঞানিক সেখানে বিধি প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেন। তৃতীয়ত হলো গবেষণারত বৈজ্ঞানিক তার কার্যাবলীর ফলশ্রুতি সম্পর্কে ভবিষ্যৎবাণী করতে পারেন, কিন্তু গবেষণারত ঐতিহাসিক বিশেষ বিশেষ ঘটনার তাৎপর্য অনুধাবন করেন, কিন্তু ভবিষ্যৎবাণী করতে পারেন না। কেবল কাজের ফলশ্রুতি কি হতে পারে তা অনুমান করেন। চতুর্থত হলো সত্যানুসন্ধান বৈজ্ঞানিক ও ঐতিহাসিকের প্রধান লক্ষ্য হলেও উভয়ের কর্মপদ্ধতির পার্থক্য থাকায় ফলাফল ভিন্ন হয়। ঐতিহাসিকের সত্য বহুলাংশে আপেক্ষিক, কারণ ঐতিহাসিকের ব্যক্তিগত অভিরুচি ও কল্পনা শক্তি দ্বারা ঐতিহাসিক সত্যের মূল্যায়ন বহুলাংশে প্রভাবিত হয়। বৈজ্ঞানিকের ক্ষেত্রে এরূপ কোনো প্রভাবের সুযোগ থাকে না। এবার আমরা আসবো যে ঐতিহাসিকদের মধ্যে ইতিহাস বিজ্ঞান আর ইতিহাস বিজ্ঞান নয়, এই দুটি শ্রেণীতে বিভক্ত হতে দেখা যায়। কিছু কিছু ঐতিহাসিক তো তারা ইতিহাসকে বিজ্ঞান বলেই গ্রহণ করছেন, আবার কিছু কিছু ঐতিহাসিক ইতিহাসকে বিজ্ঞান নয় বলেই গ্রহণ করছে। তাদের এই দুই পক্ষের ঐতিহাসিকরা তাদের নিজের পক্ষের প্রতি কতগুলি মত পোষণ করেছেন, আমরা সেই মতগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে চলা যাক ইতিহাস বিজ্ঞান শ্রেণীভুক্ত তার সঙ্গে কি মত পোষণ করছেন। ঐতিহাসিকরা ইতিহাসকে বিজ্ঞান শ্রেণীভুক্ত বলেছেন দুটি মতের উপর ভিত্তি করে। একটি হলো আদর্শবাদী, একটি হলো প্রত্যক্ষবাদী। আদর্শবাদী মতটি কি? আদর্শবাদীদের অন্যতম হলেন অক্সফোর্ডের দার্শনিক ও ঐতিহাসিক আর.জি. কলিংউড। তার মতে নিয়মমাফিক পাঠ চর্চার ফলে ঐতিহাসিক জ্ঞান লাভ করা যায়। সুতরাং ইতিহাস হলো বিশেষ ধরনের বিজ্ঞান, তবে একে মানুষের অভিজ্ঞতার পুঞ্জীভূত এক প্রকার স্থূল বিজ্ঞান বলা যেতে পারে। প্রত্যক্ষবাদীদের মত, প্রত্যক্ষবাদীরা ইতিহাসকে বিজ্ঞান পর্যায়ে নিয়ে আসার অনুকূলে মত প্রকাশ করেছেন। তারা ইতিহাসের বিধি প্রবর্তনের অনুকূল সুপারিশ করেছেন। 1923 খ্রিস্টাব্দে আমেরিকার ইতিহাস সমিতিতে এডওয়ার্ড পি চেনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেন যে তিনি বিজ্ঞানভিত্তিক ইতিহাসে 6টি বিধির সন্ধান পেয়েছেন। এই বিধিগুলি আমরা এক এক করে বলছি, ছাত্রছাত্রীরা তোমরা কিন্তু খাতা লিখে রাখার চেষ্টা করো, খাতা লিখে রাখো, খুব গুরুত্বপূর্ণ এই বিষয়গুলি। 1. নিরবিচ্ছিন্নতা। 2. পরিবর্তন। 3. পারস্পরিক নির্ভরশীলতা। 4. গণতন্ত্র।
5 স্বেচ্ছায় সম্মতি দান, 6 নৈতিক অগ্রগতি। তাছাড়া অধ্যাপক হ্যাক্সলে এবং অধ্যাপক টেগার্ট ইতিহাসকে বিজ্ঞানের মর্যাদা দিয়েছেন। অধ্যাপক হ্যাক্সলে বলেছেন, বিজ্ঞান তাকেই বলা যায় যে জ্ঞান, যুক্তি ও সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করেই উপস্থাপিত হয়। অধ্যাপক টেগার্টের মতে ঘটনার অভ্যন্তরীণ গতিধারায় সুশৃঙ্খল সমন্বয়কেই বিজ্ঞান বলা হয়। এই অর্থে ইতিহাসকে নিশ্চয় বিজ্ঞান বলা যুক্তিযুক্ত। কার্ল মার্ক্সও এই মতের সমর্থক ছিলেন। ছাত্রছাত্রীরা তোমরা মনে রাখার চেষ্টা করো, তোমরা মনে রাখো, তোমরা কার্ল মার্ক্স ইতিহাস বিজ্ঞান এই মতের কিন্তু সমর্থক ছিলেন। এবার ইতিহাস বিজ্ঞান নয়, এর যুক্তিগুলি দেখি। ইতিহাসে বিজ্ঞান নয়, তার পক্ষেও ঐতিহাসিকরা নানা যুক্তির অবতারণা করেন। এইসব ঐতিহাসিকদের মধ্যে অন্যতম হল আর্থার মারউইক। তিনি ইতিহাসের গতি প্রকৃতির সঙ্গে বিজ্ঞানের গতি প্রকৃতির পার্থক্য তুলে ধরে দেখিয়েছেন যে ইতিহাস বিজ্ঞানের মর্যাদা দাবি করতে পারে না। তো ছাত্রছাত্রী, তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে ইতিহাস বিজ্ঞান কি বিজ্ঞান নয়। এই নিয়ে শুধু তোমাদের মনের মধ্যেই সংকোচবোধ রয়েছে তা নয়, সাধারণ মানুষের মধ্যেই সংকোচবোধ রয়েছে তা নয়, ঐতিহাসিকদের মধ্যেও সংকোচবোধ লক্ষ্য করা যায়। তাই তো ইতিহাস বিজ্ঞান না বিজ্ঞান নয়, এই নিয়ে ঐতিহাসিকদের মধ্যেও মতপার্থক্য দেখা যায়। দুই পক্ষের ঐতিহাসিকরা তারা নিজেদের সপক্ষে যুক্তি আরোপ করেছেন। তো তোমাদের মধ্যে কারাই মনে করো ইতিহাস বিজ্ঞান না বিজ্ঞান নয়? যারা ইতিহাস বিজ্ঞান বলে মনে করো তারা ইয়েস বলে কমেন্ট করো, আর যারা বিজ্ঞান নয় বলে মনে করো তারা নো বলে কমেন্ট করো। তো পরবর্তীকালে আমরা আবার নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে, মূলত ক্লাস 11-এর অধ্যায় ভিত্তিক আলোচনা নিয়ে। এবং অবশ্যই এই চ্যানেলটিতে নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রত্যেকটি বিষয়ের সম্পূর্ণ বাংলায় ক্লাস অনলাইনে শুরু হবে আগামী সেপ্টেম্বর মাসে।